নমস্কার, দুর্গাপুজো আশা করি ভালো কাটছে। আমি ময়ূক রঞ্জন ঘোষ। আজ রিপাবলিক বাংলায় জবাব চায় বাংলা না, জবাবের এখন কোনো জায়গা নেই। আজ নির্দিষ্টভাবে যেরকম এক বছর অন্তর অন্তর আমি আসি আমাদের যারা অতিথিরা রয়েছেন তাদের সাথে, একটু অন্য ধরনের অতিথি। এখন পুজোর সময়, পুজোর মরশুম, ইডি, সিবিআই, এনআইএ এই সমস্ত দপ্তরে, এজেন্সিতে যারা কাজ করেন তাদের অফিসাররাও ছুটি কাটাচ্ছেন, কিন্তু দুজনের এই মুহূর্তে ছুটি নেই। তিনজনের অ্যাকচুয়ালি ছুটি নেই, তার মধ্যে থেকে দুজনকে আমরা পেয়েছি। দুজনেই ডিটেকটিভ, আবার একজন ডিটেকটিভ, একজন তার সহকারী বন্ধু লেখক, অ্যাকচুয়ালি সহকারী বলা উচিত নয়, সহযোগী টোটা রায়চৌধুরী এবং অনির্বাণ চক্রবর্তী এই মুহূর্তে রয়েছেন। ইন্ট্রোডাকশন দিয়ে, মানে আজকের যে পডকাস্ট বা আজকের যে আড্ডাটা, সেই আড্ডাটার প্রত্যেকটা মিনিট অ্যাকচুয়ালি ভ্যালুয়েবল। এটাই আমি অফ ক্যামেরা জিজ্ঞেস করছিলাম অনির্বাণ দাদের যে তোমাদের ঠিক টাইমটা কতক্ষণ, কারণ তারা দুজনেই এত ব্যস্ত এবং এত কাজ করছেন, তাদের প্রতিটা মিনিট রিপাবলিক বাংলায় পাওয়াটাও এটা ভাগ্যের ব্যাপার এবং উই আর অনার্ড। টোটারা থ্যাংক ইউ সো মাচ রিপাবলিক বাংলায় ফার্স্ট টাইম আসার জন্য। আশা করি যে তোমার ভাল লাগবে আজকের এই আড্ডা। এবং আমি প্রথমেই যে ডিসক্লেমারটা দিয়ে দিয়েছি, যারা আমার নিয়মিত দর্শক তারা অন্তত এটা কিছুটা আন্দাজ করতে পারবেন কেন যে আমি আজ কোনো জবাব চাইবো না, আমি আজ কিছু জানতে চাইবো না। আমি তাদের থেকে জানতে চাই তারা অ্যাকচুয়ালি এই জার্নিটা যেতে যেতে কি কি জিনিস বলতে চান অ্যাকচুয়ালি, এবং আমরা অ্যাকচুয়ালি সেলিব্রেট করতে চাই। মানে ফেলুদা, এবং আমার এটা কিন্তু মনে হয়, মানে আমার মতন অনেকেরই মনে হয়, মানে সত্যিই ফেলুদা বসে আছে। এবং সত্যি, যদি আমি জানি না কেন গোফটা নেই আজ, সত্যি জটায়ু বসে আছে। এই জার্নিটা, মানে এটা লাস্ট ফেলুদা আমি শুনলাম সৃজিতদা বলছিল, তা কিরকম জার্নিটা? তুমি তো ফেলুদা নিয়েই প্রথমে একটু কথা হোক। দেখো, ফেলুদা একমাত্র আমার স্বপ্নের চরিত্র। হ্যাঁ, এবার এর ফেলুদা ফ্যান অ্যাবসলিউটলি 7 বছর বয়স থেকে। 7 বছরের জন্মদিনে বাবা আমাকে ওই চটি বই, বাদশাহী আংটি উপহার দেন, সেই যে পড়তে শুরু করি। এবং অদ্ভুতভাবে আমি বাদশাহী আংটি কিন্তু পরেও পড়েছিলাম। তো 7 বছরে যেটা আমি আবিষ্কার করি সেটা হয়তো 17তে গিয়ে অন্য কিছু আবিষ্কার করলাম, 27-এ গিয়ে আরও কিছু আবিষ্কার করলাম। এটাই হচ্ছে রায়বাবুর বা রায় সাহেবের লেখনির গুণ, যে প্রত্যেকটি এজ গ্রুপকে উনি কিন্তু কেটার করতে পারতেন একই লেখা দিয়ে। তো এই যখন আমার কাছে অফারটা আসে সৃজিতের কাছে, তখন আমি কিন্তু প্রায় এক পা বাড়িয়ে দিয়েছি মুম্বাইয়ের দিকে। কারণ সত্যি কথা বলতে কি, আমার ওখান থেকে কাজের কাজ আহ্বান বেশি আসছিল, এখানে ততটা খুব একটা কেউ খুব একটা পাতা টাতা দিচ্ছিল না। এটা তো ব্রেকিং নিউজ হওয়ার মতন, কিন্তু যাই হোক। তো তখন আমি মুম্বাইতে, আমি অলরেডি আমি ওকে বলেছিলাম যে আমি অলরেডি ফ্ল্যাট দেখছি তখন, যে আমি যাবো, ওখানেই থাকবো আর কি, কাজটা ওখানেই হবে। 2-3টে হিন্দি ছবি হয়ে গেছে, তার মধ্যে অহল্যাটা যেটা করেছিলাম ওইটা অনেকটা পরিচিতি দিয়েছে আমার। ইনফ্যাক্ট এখন ওই মিনিয়েচার ডলস মাঝে মধ্যে একটু ক্রিপি লাগে। আমি এটা সুজয়দাকেও বলেছিলাম যে এরকম একটা মানে ক্রিপিনেস তৈরি করা, মানে আমি জানি না অন্যদের কি ব্যাপার, কিন্তু আমরা রিপাবলিক নেটওয়ার্কে মনে করি, ইনফ্যাক্ট পিসিআর থেকেও অনেকে এটা বলছে, এটা বলতে যে ইউ আর অ্যাকচুয়ালি আ ইনস্টিটিউশন। মানে আমরা না, প্রবলেমটা কেন বলছি আমি, আমাদের বাঙালিদের না একটা প্রবলেম আছে যে আমরা সনাতন, জীর্ণ, পুরাতন যা কিছু আছে সেটা নিয়েই আঁকড়ে থাকতে পারি। টোটা রায়চৌধুরীর যে মেকওভার বা এই যে খোলস বদলে নিজেকে আজকে যে জায়গায় তুমি নিয়ে এসেছো, দেখে মনে হচ্ছে টোটা রায়চৌধুরীকে ময়ূক রঞ্জন ঘোষের ভাই বসে আছে। সিরিয়াসলি 36 বছর বয়সী ময়ূক রঞ্জন ঘোষের ভাই, এবং অনির্বাণ চক্রবর্তীরও মোটামুটি ভাই। এটা রেগে যেও না আবার তুমি, আমাদের মধ্যে থেকে সবচেয়ে সিনিয়র মোস্ট একজন বসে আছে। অনির্বাণ দা, তোমার জার্নি এবং অনির্বাণ দা এবং টোটাদার জার্নি, দুটো জার্নি খুব ইউনিক, এবং এটা আমরা সেলিব্রেট করতে চাই। তোমার শুরুটা, মানে জটায়ু কি করে এলো তোমার কাছে? মানে তুমি অলরেডি একটা একেনবাবু করে গোটা কলকাতায় একটা স্টিরিওটাইপ, বলবো কি স্টিরিওটাইপ, ভালো যা খুশি বলতে হয়ে গেছিল। তারপরে জটায়ু একেনবাবু, দুটো চরিত্র, ভয় লাগে না অন্য চরিত্র করলে স্টিরিওটাইপ হয়ে যাওয়া? না, দেখো, স্টিরিওটাইপ হয়ে গেলে আমি আমার যদিও জার্নি খুব অল্প সময়, কিন্তু সেই সময়ের মধ্যে আমি অন্য আর যা চরিত্র করেছি এবং আমাকে যা অফার করা হয়েছে সেগুলো তাহলে আমি করতে পারতাম না, আমাকে তো এই দুটো চরিত্রই করতে হতো। এবার এর কিন্তু একটা প্রবল সম্ভাবনা থাকে, সেটা আমি অস্বীকার করব না, যে একটা পার্টিকুলার চরিত্রে খুব বেশিবার কাউকে দেখা গেলে, আমি অলরেডি একেনবাবু
11 বার করেছি, আর জটায়ু করেছি 5 বার। হ্যাঁ, তো সম্ভাবনা থাকে যে একটা টাইপকাস্ট হয়ে যাবার, কিন্তু আমাকে ওই সেম পরিচালকরাই, মানে যাদের সাথে আমি এগুলো করেছি, তারা দুজনেই আমাকে এত অন্য চরিত্র অফার করেছেন এবং অন্যান্য পরিচালকরা করেছেন, এবং সেটা তো শুধুমাত্র পরিচালক না, পরিচালক, প্রযোজক, দর্শকরাও যদি পছন্দ না করেন তাহলেও সম্ভব না, সেটা আমি পেয়ে গেছি। সেটা সেই হিসেবে আমি নিজেকে খুবই ব্লেসড মনে করি যে এতগুলো সুযোগ যে আমি পেয়েছি। তো তা না, কিন্তু হ্যাঁ, আমার এই দুটো চরিত্রের জনপ্রিয়তা বেশি হওয়ার কারণ আমি খুব সহজে যেটা অনুমান করতে পারি সেটা হচ্ছে এতবার আমি তো অন্য আর কোনো চরিত্রে অভিনয় করিনি সেটা। আর একেনবাবু করছিলাম, একেনবাবু ইনফ্যাক্ট আমার পর্দায় প্রথম একটা বড় চরিত্র যেটাতে দর্শক আমাকে দেখেছেন। তার আগে আমি ছোটোখাটো কয়েকটা 1 সিন 2 সিন এরকম কিছু রোল করেছি, সেগুলো হ্যাঁ 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 করেছি, কিন্তু সেগুলোর কথা খুব ন্যাচারালি আর কি দর্শক, মানে সেটা অ্যাভেলেবল আছে এখন? হ্যাঁ হ্যাঁ অ্যাভেলেবল আছে সেটা। মানে আমি কেন বলছি, কারণ মিম বা এই ভাইরালিটির যুগে মানে সেই পুরনো ক্লিপসগুলো পাওয়া যাবে বিভিন্ন জায়গায়। হ্যাঁ পাওয়া যাবে। এবার তুমি নাম বলা যাবে? নাম আমি কেনই বা বলতে যাবো, একটু পরিশ্রম করো, একটু খুঁজে বার করো, কিন্তু আছে এরকম। আমি বলবো যে এই লাইভ স্ট্রিমিং এ যদি এখনই পাওয়া যায়, কমেন্টে এটা একদম পেস্ট করে অনির্বাণ চক্রবর্তীকে ট্যাগ করতে, এই পরিশ্রমের কাজটা পুজোর মধ্যে দিয়েছে। এবং সেটা ফিল্মেও আছে, ওয়েবেও আছে, বুঝেছো? কিন্তু সেটা যে দর্শকদের মনে নেই সেটা খুব স্বাভাবিক, কারণ সেই চরিত্রের এমন কোনো গুরুত্ব ছিল না যে যাতে দর্শকরা মনে রাখবেন। এমনও হয়েছে অনেক চ্যানেলে আমি ইন্টারভিউ দিতে গিয়েছি, সেই চ্যানেলেই আমি আগে কাজ করে গেছি, ওরকম অকিঞ্চিত কিছু কাজ, তাদের মনে নেই। আমি বলেছি যে না, তোমাদের এখানেই আছে, হ্যাঁ, যে আমি কিন্তু করেছি। তো যাই হোক, সেগুলো খুব মজার ব্যাপার। তখন তো আমি, এটা কিন্তু নওয়াজউদ্দিন সিদ্দিকীর ক্ষেত্রে হয়েছিল, মানে আমি নাম বলছি না, আমি মুম্বাইতে যখন কাজ করতাম খুব বড় একটা নেটওয়ার্কে, সর্বভারতীয় নেটওয়ার্ক, তাদের খবরের কাগজও আছে, সেখানে নওয়াজউদ্দিন সিদ্দিকী কিন্তু অ্যাকচুয়ালি টেকনিশিয়ান হিসেবে কাজ করেছিলেন। মানে যখন আমরা এই 3 জন বসে আছি, আমাদের ছাড়াও তো বহু মানুষ আছে, ঠিক ঠিক সেরকমভাবে নওয়াজউদ্দিন সিদ্দিকী লাইট ডিপার্টমেন্টে কাজ করেছিলেন। সেই স্টুডিওতেই কিছু বছর পরে অনুরাগ কাশ্যপের গ্যাংস অফ ওয়াসেপুরের পরে সেখানে চিফ গেস্ট হিসাবে কনক্লেভে অ্যাটেন্ড করে ওইটাই উনি রিভিল করেছেন। মানে এই জার্নিটা, মানে টোটালটা, তুমি যে, আমি মাঝে মধ্যেই বলি যে তোমাকে হয়তো বাংলার বা বাঙালিরা একটু কম ব্যবহার করেছে, বা তুমি হয়তো মনে মনে বলছো ময়ূক একটু না অনেকটা কম ব্যবহার, তোমার মার্জিনাল রেশিও কত? মানে বাংলায় কি আরো বেশি করে তোমাকে ভেঙে গড়ে দুমড়ে মুচড়ে ব্যবহার করাটা উচিত? তুমি কি রেডি? আমি তো রেডি ছিলাম, গত 30 বছর ধরেই রেডি ছিলাম, আছি, থাকবো। কারণ আমার মনে হয় ফুটবলারকে বেঞ্চে বসালেও সে কিন্তু বুটটা পরে থাকে, আমাকে কিন্তু সবসময় ওয়ার্ম আপ করে রেডি থাকতে হয়। আমি সবসময় তৈরি আছি, এবার চরিত্র আসলে পরে আমি ঝাঁপিয়ে পড়ব। তবে একটা বলবো যে কম ব্যবহার করার একটা ভালো দিকও আছে, আমার ওভার এক্সপোজারটা হয়নি, যাতে করে মানুষ এখনও এই যুগে মানুষ খুব তাড়াতাড়ি টায়ার্ড হয়ে যাচ্ছে, সে আবার নতুন মুখ দেখতে চাইছে। যে কারণে তুমি খেয়াল করে দেখবে, মুম্বাইতে এখন কাজ করছি বুঝতে পারছি, বলছে একটা হিরোর গড় বয়স এখন নাকি 10 বছর। 10 বছরের পর সেই হিরোকে আর, আগে আমাদের কি ছিল, উঠতো একটা পিকে থাকতো, পিকে কয়েকদিন থাকতো, তারপর আস্তে আস্তে নামতো। এখন বলছে পিকে উঠছে ভ্যানিশ, ভোজবাজির মতো ভ্যানিশ। তো তার কারণ হচ্ছে খুব খুব তাড়াতাড়ি টায়ার্ড হয়ে যাচ্ছে, কারণ সব জায়গায় দেখা যাচ্ছে। আমি তো নিজে যেচে যখন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছি, আমি নিজে যেচে কত রকমের কার্যকলাপ করছি, এবার লোকে দেখতে দেখতে তারপর বলছে না অনেক দেখেছি, এবার নতুন কাউকে দাও। সেই হিসেবে কম, একটা ভালো দিক হয়েছে আমাকে কম ব্যবহার করা, যে আমি এই বয়সে এসেও বেশ ইন্টারেস্টিং রোল পাচ্ছি। আচ্ছা, এই ফেলুদা নিয়ে, ফেলুদা যেটা আড্ডা টাইমসে অলরেডি রিলিজ হয়ে গেছে, এই ফেলুদা তো অনেকে করেছে, মানে আমি এই গল্পটা যেহেতু নিজেও কম জানি বলে, মানে আমার ইগনোরেন্সকে তুমি ক্ষমা করো, এটা কি তোমার মানে কটাক্ষ তোমার ইন্ডাস্ট্রি থেকে বা বাইরের লোকও করেছিল? যে সৌমিত্র চট্টোপাধ্যায় যেটা করেছে, আবির চ্যাটার্জি যেটা করেছে, অনেকে করেছে যে রোলে, শশী কাপুর করেছে, সেই রোলে
টোটা রায়চৌধুরীর ডিসঅ্যাডভান্টেজগুলো এবং অ্যাডভান্টেজ হচ্ছে তুমি অ্যাকচুয়ালি সত্যজিৎ রায়ের মানে গোফ লাগালে এই মুহূর্তে জটায়ু বসে আছে, আর সত্যজিৎ রায়ের ইলাস্ট্রেশন স্কেচ থেকে একদম সত্যজিৎ ফেলুদা প্রদোষ মিত্র বসে আছে। কিন্তু তারপরেও তো অভিনয়টা দরকার, তারপরেও দৌড়ানো দরকার, তারপরেও চোখের তাকানো দরকার। এগুলোর জন্য তোমাকে কি হোমওয়ার্ক করতে হয়েছে? হ্যাঁ, সেই গল্পটা একটু বলো না। হোমওয়ার্কটা কীরকম জানো তো? হোমওয়ার্কটা আমাকে আমার স্বকীয়তা বজায় রাখতে হয়েছে। তার কারণ দুদিকে এত বড় দুটো ইনফ্লুয়েন্স। আমার কাছে সবচেয়ে বড় দুজন ইনফ্লুয়েন্স হচ্ছে, এক হচ্ছে সৌমিত্রবাবু, এক হচ্ছে বেনুদা অর্থাৎ সব্যসাচী চক্রবর্তী। তো আমার মনে হয়েছিল কোনোভাবেই যেন তাদের দ্বারা ইনফ্লুয়েন্স না হই, ঠিক প্রভাবিত হয়ে গেলে কিন্তু ছাপ পড়ে যাবে। তখন আমি ভাবলাম যে আমাকে আমার স্বকীয়তা বজায় রেখে আমি ফেলুদাকে যে রূপে দেখেছি সেই রূপটাই আমি লোকের সামনে তুলে ধরার চেষ্টা করব। সেটা খারাপ হোক ভালো হোক আমি জানি না, আমি করব। সুবিধাটা হয়ে গেছে যে যেহেতু সৃজিত এবং আমরা প্রায় এক এজ গ্রুপের, সুতরাং ওর বই পড়া, ওর ইনফ্লুয়েন্সেসগুলো, কালচারাল ইনফ্লুয়েন্সেসগুলো ফেলুদাকে যেভাবে দেখেছে আমি যেভাবে দেখেছি প্রায় মানে 10-9 মতো মিলে গেছে আর কি। তাতে করে সুবিধাটা হয়েছে সেখানে। আচ্ছা, যেহেতু আমাদের এই মুহূর্তে একটা স্পেশাল সেগমেন্ট আছে, সেই সেগমেন্টটার নাম হচ্ছে ক্যাম্পা এনার্জি সেগমেন্ট, এবং দুজনেই যেহেতু অসম্ভব কাজ করছেন, টোটা রায়চৌধুরী তো করছেই, তুমি যেভাবে নিজেকে গড়ে পিটে নতুনভাবে একটা ফুল এনার্জির সাথে বলিউডে বা টলিউডে কাজটা করছো, ওই আবার বলছি এনার্জিটা কোথায় থেকে পাচ্ছ? দেখো, আমার কাছে আমি যেহেতু ফুটবল খেলে বড় হয়েছি, আচ্ছা, আমার কাছে 90 মিনিটের বাঁশিটা না বাজা পর্যন্ত আমি কিন্তু অ্যাটাক করেই যাব। আমি হয়তো 3 গোল খেয়ে গেছি, কিন্তু তাতে দমে যাব না। বাঁশিটা যতক্ষণ না বাজছে আমি কিন্তু অ্যাটাক করেই যাব। যতই আমি প্রতিহত হই না কেন, যতই আমাকে ট্যাকেল করুক, যতই চোরাগুপ্তা মারুক, আমি কিন্তু অ্যাটাক করে যাব। কারণ জানি আমি মুহুর্মুহু অ্যাটাক করতে একটা সময় গোল করে দেবই। এই বিশ্বাসটুকু নিয়ে আমি যাই। সুতরাং 2 বছর হচ্ছে না, ঠিক আছে, 2 বছর হচ্ছে না, আমি বাড়িতে বসে থাকা আর বাড়িতে বসে থেকে নিজেকে তৈরি করা, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। যেরকম হেরে যাওয়া আর হার মেনে নেওয়া, দুটোর মধ্যে পার্থক্য আছে। অনির্বাণদা জটায়ুর চরিত্র করছে, লালমোহন গাঙ্গুলি, সন্তোষ দত্তের পরে এই জায়গাতে মানে তোমার ক্ষেত্রে তোমার গল্পটা কি? আমি যেগুলো ধাক্কা খেয়েছি, পড়েছি, উঠেছি, এটা সবার জীবনে আছে, বুঝেছো? আমি অভিনেতা, তুমি সেলিব্রেট করতে চাও না সেইটা? না, কারণ সেলিব্রেটের একটা পয়েন্টে বলে আমাদের স্ট্রাগলটা প্রচন্ড বেশি ছিল। না, ওরকম সত্যি কিছু ওরকম ভাবে করি না। আর আমার লাইফকে আমি খুব ইজি ওয়েতে দেখি। সেটা হচ্ছে যে যা করতে হবে, এবং আমি কোনো কাজ কখনো কাউকে ইমপ্রেস করার জন্য করি না। আমার যেটা ভালো লাগছে, আমি মনের আনন্দে সেই কাজটা করি, তাতে আমার মনে হয় যে অনেক বেশি ভালো। মার্কেট লিডার হও না, কারণ আমি মানে খুব বহুকাল পরে আমি দেখেছি যে কলকাতা শহরে, রেগে যেও না কিন্তু, মেরে দিও না স্যার, একদম বড় বেল আলা গোঁফ আলা একজন ম্যাগনিফাইং গ্লাস দিয়ে কিছু একটা দেখছে, গোটা কলকাতা শহরে বিজ্ঞাপন, গোটা কলকাতা শহরের মানুষজন মাল্টিপ্লেক্সে 500-600 টাকা দিয়ে বাচ্চাদের নিয়ে যাচ্ছে, রেগে যাও না, টেকো একজন লোককে। আবার দয়া করে, আমারও দেখুন টাক আছে, আমি কাউকে সেন্টিমেন্টে হার্ট করতে চাই না, একজন লোককে দেখতে 700-800 টাকার মাল্টিপ্লেক্সের রয়্যাল ইনক্লাইনার সিট সেখানে বসে দেখছে, এটা তো সেলিব্রেট করার মতন, আনন্দের মতো, নিশ্চয়ই আনন্দ তো হয়। কিন্তু আমি কি বলছি যে মানে ওই যে আমার যে ওই সাফল্যটা কিন্তু কোনো দিন, আমি এটা আমার একদম বিনয় না, আমি সত্যি যেটা মনে করি সেটাই বলছি, যে ওই সাফল্যটা কিন্তু আমার একা সাফল্য না। তেমনই ওটা যদি ব্যর্থ হতো, তাহলেও কিন্তু সেই ব্যর্থতা আমার একার হতো না। ফেলুদারি এটা বলা উচিত, লালমোহন বাবু আপনি কি এরকমই বিনয়ী? আমি একটা কথা বলতে আমাকে চেনে পার্সোনালি, ওর হয়ে একটা কথা বলি, এবং সেটা আমি কিন্তু মার্কেটটাকে স্টাডি করেই বলছি। লোকে বলে না অনুপ্রেরণা, অমুকে অনুপ্রেরণা, তমুকে অনুপ্রেরণা, রাজ্যের অনুপ্রেরণা, সত্যি তুমি যদি এটা ক্লোজ ক্যামেরায় রাখো, তুমি যদি সত্যি অনুপ্রেরণা কাউকে বলো, মানে বিশেষ করে আমাদের লাইন অফ ওয়ার্ক, সে কিন্তু অনির্বাণ চক্রবর্তী। একদম, আমি বহু মানুষকে দেখেছি, তার কারণ হচ্ছে ওকে দেখে না অনেকে বুকে বল পেয়েছে, যে তার মানে শুধুমাত্র ভালো কাজ করে, শুধুমাত্র মন দিয়ে কাজ করে, বাকি অন্য কোনো জায়গায় মন না দিয়ে
ভালো করে কাজ করলে পরে কিন্তু সাফল্য পাওয়া যায়। ও যাদের কথা বলছে তারা কলকাতার, কিন্তু আমি এখন টের পাই, এখন যেহেতু ওয়েবের জন্যে মানে সারা জায়গায় সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে সমস্ত কাজকর্ম, তো আমি এটা টের পাই যে সেটা যেখানে যেখানে বাঙালিরা আছেন পুরো পৃথিবী জুড়ে, তাদের কাছ থেকে ফিডব্যাক পাই, তারা খুশি। মানে এই শিফটটা কখন করলে তুমি, বলিউডের শিফটটা? দেখো, এইটা আমার বহু মেনলি আমি এর ক্রেডিট দেবো আমার ডিরেক্টরদের। প্রথম শিফটটা ডিরেক্টরদের সাথে কমিউনিকেট করা, কন্ট্যাক্ট করারও তো একটা জার্নি আছে। না গো, আমার যা যা কাজ হয়েছে আমি যখন কমিউনিকেট করেছি বা কন্ট্যাক্ট করেছি, আমার কাজ হয়নি। আমি যখন আমার কাজটা মন দিয়ে করেছি তখন আমাকে ডেকেছে, সে প্রভাতদা বলো, যে আমাকে ব্রেক দিয়েছেন। পরবর্তীকালে অঞ্জন চৌধুরী, অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম কমার্শিয়াল জগতে উনি একদম শেষ কথা ছিল, উনি আমায় ডেকে কাজ দিয়েছেন। ঋতুপর্ণ ঘোষ আমার টিভি সিরিয়াল দেখে, আমি টিভি সিরিয়াল করছিলাম, আমার সিরিয়াল দেখে আমায় ডেকে বলেছে তোকে আমি এই শুভ মহরতে কাজ দিতে চাই, এবং শুভ মহরতে কাজ দেখে আমাকে চোখের বালি দিয়েছে। সুজয় ঘোষ আমাকে ডেকে কাজ দিয়েছে। করণ জোহর আমার 3 মিনিটের অডিশন দেখে 26 মিনিটের মধ্যে বলেছে এই ছেলেটাকে আমার চাই, একে বল। তাই? হ্যাঁ, মানে এক রোববার দিন আমি মায়ের সঙ্গে দেখা। কলকাতায় ছিলেন না মুম্বাই? আমি কলকাতায় ছিলাম। ওকে। তো তখন ওখানকার যে কাস্টিং ডিরেক্টর শানু শর্মা আমাকে বললো ওটা তোমাকে এক্ষুনি এটা দিতে হবে না। এক্ষুনি কি, আমি বেরোচ্ছি তো, কালকে দিই। বলে না না, এক্ষুনি দাও প্লিজ। আমি দেখলাম একটা মনোলগ, ঝামেলা নেই। আর আমি ঠিক আছে, স্ত্রীকে বললাম ক্যামেরাটা ধর, আমি বলে দিই। এবং একবার আমি রিহার্সাল করেছি, আরে দ্বিতীয়বার বলেছি, বলে আমি ওটাকে ফরওয়ার্ড করে চলে গেছি। আমি মায়ের বাড়ি পৌঁছেছি, 26 মিনিটের মধ্যে আমার ভিডিও কল এসে শানু বলছে টোটাল ইউ আর সিলেক্টেড। আচ্ছা। তো এইটা হচ্ছে আমার কপাল আর কি। আমি আর কি বলবো বলো, সৃজিত মুখার্জি আমাকে ডেকে ফেলুদা দিয়েছে। আমি তো কোনোদিন ভাবতে পারিনি যে আমার স্বপ্নের চরিত্র কেউ ডেকে আমায় দেবে। তুমি তো বললে ফেলুদা ফ্যান। একদম। সত্যজিৎ বাবু, মানে তুমি তো কলকাতারই ছেলে। হ্যাঁ হ্যাঁ। এবং মানে একদম প্রপার কলকাতার ছেলে। সত্যজিতের সাথে ছোটবেলায় কোনোদিন দেখার অপশন? না না, ভয়ের চোটে আমি তো জেভিএসে পড়তাম। হ্যাঁ। তো আমার কিছু বন্ধু ছিল সেই সময়, তো তখন উনি মানে একদম শেষ দিকে বোধহয় উনি তখন, তো আমি সদ্য কলেজে ঢুকেছি। ওনার বোধহয় উনি বলছে যাই, শোন না আজকে ওনার জন্মদিন, চল যাবি। আমি না 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 না, ওনার কী যাবো ওনার বাড়িতে, মানে ওই এরকম একটা ভীতি ছিল আমার কাছে। যদি লার্জার দ্যান লাইফ কোনো পার্সোনালিটি কোনো বাঙালি থাকে, তিনি হচ্ছেন সত্যজিৎ রায়। আর আমি যত ওনাকে পড়ি, যত ওনাকে চর্চা করি, তত ভাবি যে ক্ষণজন্মা 100 বছরে একজনই সত্যজিৎ রায় আসে, তাও 100 বছরে আসে কিনা একজন সন্দেহ। আমাদের এই মানে যে ক্যানভাসে আমরা আজকে কথাটা বলছি, ফেলুদা, পুজোর সাথে ফেলুদার একটা কানেকশন আছে, কিন্তু তার পাশাপাশি এটা নিয়ে আমি একটা লং ফরম্যাটে একটা আলোচনা করেছিলাম সমস্ত লোককে। আনফর্চুনেটলি সেদিন তোমরা দুজনই ছিলে না, গোয়েন্দাদের নিয়ে। বাঙালি কি এটা গোয়েন্দাদের গল্প বেশি দেখতে পড়তে পছন্দ করে, না গোয়েন্দা গল্পগুলো সেল হয় বেশি? মানে কারণটা কি? না, বাঙালিরা হুড়ুড়ুড়ু করে গোয়েন্দার গল্প চারদিকে, গোয়েন্দার গল্প পড়েও বেশি, গোয়েন্দা নিয়ে যখন গোয়েন্দা কাহিনী নিয়ে যখন ছবি হয় সেটাও দেখতে যান বেশি। আমার মনে হয় যে আমাদের যে অন্য ভাষায়, যেখানে যেখানে মানে আমাদের ইন্ডিয়ায় যে ভাষায় ছবি তৈরি হয়, সেখানে এত গোয়েন্দাদের ছবি তৈরি হয় না। থ্রিলার হয় প্রচুর, কিন্তু গোয়েন্দা হয়তো এত হয় না। তার একটা কারণ, বাঙালিদের সত্যি গোয়েন্দা প্রীতি আছে। এটা নিয়ে আগেও অনেকে জিজ্ঞেস করেছে। আমার মনে হয় সেটা কি বলতো, যে গোয়েন্দা গল্পে যখন আমরা পড়ি পাঠক হিসেবে, বা যখন দেখি, তখন তো নিজেদের গোয়েন্দা মনে করি। মানে ওই অনুসন্ধান কিন্তু আমিও চালাচ্ছি, আচ্ছা তাহলে কি এইটা, তাহলে কি এটার জন্যে যে মস্তিষ্কর দরকার হয়, সেটা হয়তো বাঙালিদের একটু বেশি আছে। দুটো খুব পাওয়ারফুল চরিত্র, জটায়ু এবং ফেলুদা। এটা কি মানে প্রতি মুহূর্তে কোনো প্র্যাকটিস করতে হয়েছে? কারণ তোমার ক্ষেত্রে আরও প্রবলেম, মানে তোমার সিমিলার হয়ে যাওয়ার একটা ভয়ঙ্কর চান্স, একটা একেনবাবুর সাথে আবার জটায়ু না হয়ে যায়, আবার জটায়ু দেখতে দেখতে একেনবাবু না হয়ে যায়, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এটা যদি একটু বলো। এটা খুব ইন্টারেস্টিং। এটা আমার এই জার্নিটা আমি খুব এনজয় করেছি। দেখো, আমি একেনবাবু প্রথম করেছি। হ্যাঁ, যখন একেনবাবু প্রথম করেছি, তখন আমি জানতাম না যে আমি কোনোদিন জটায়ু করব। যদিও একেনবাবুর প্রথম যখন ওই পোস্টার, তুমি যেটা বলছিলে যে ওই আতশ কাচ নিয়ে সারা কলকাতা জুড়ে ওটা ছিল, তখন অনেকেই দেখে বুঝতে পারেনি, কারণ একেনবাবুর সম্বন্ধে পাঠকরা বা দর্শকরা অত জানতেন না তখন অনেকেই ভেবেছি যে জটায়ুকে নিয়ে বোধহয় নতুন কোনো কাজ আসছে, কারণ লুকটা যেহেতু জটায়ুর মতোই। তারপর দেখলেন যে না, এটা একটা অন্য চরিত্র। এবং আমি একটা কথা এখন বলি, এত বছর বাদে বলতে আর কোনো অসুবিধা নেই, সেটা হচ্ছে আমি যখন প্রথম একেনবাবু করেছিলাম, আমাকে
আমিও নিজে একেনবাবু সম্বন্ধে জানতাম না, কারণ একেনবাবুর কোনো গল্প আমি ততদিনে পড়িনি। আমাকে যেটা বলা হয়েছিল সেটা হচ্ছে যে এই চরিত্রটার ব্রিফিং হচ্ছে যে জটায়ু যদি ফেলুদা হয় তাহলে যেটা হবে সেইটা আমরা একেনবাবু করতে চাই। যদিও গল্পগুলো কিন্তু ওই মোডে লেখা না, কিন্তু আমার কাছে ওইটুকু ব্রিফিং ছিল। আমি দেখলাম যে অ্যাকচুয়ালি মানুষ হিসেবে দুটো চরিত্র কিন্তু খুব আলাদা। মানে একেনবাবুর মধ্যে একটা ছেলে মানুষই আছে নিঃসন্দেহে, কিন্তু একেনবাবু কিন্তু একজন ডিটেকটিভ পুলিশ ডিপার্টমেন্টের, তার ভেতরে একটা তীক্ষ্ণতাও আছে। ওই ছেলে মানুষটাকে ও ইউজ করে, তার মানে যিনি মানে ওই মানুষটা কিন্তু শেয়ানাও আবার, মানে আমার ভেতর একটা কিছু আছে সেটাকে আমি ইউটিলাইজ করি, এটা তো শেয়ানা মানুষ ছাড়া পারে না। তো ওর মধ্যে অনেকগুলো লেয়ার আছে। আর জটায়ুকে কিন্তু আমার যেটা মনে হয়েছে, জটায়ু ভেতরে যা বাইরেও তাই, মানে ওর মধ্যে ওই জটিলতা নেই, খুব সরল বন্ধুবৎসল একটা মানে আদ্যপান্ত বাঙালি একজন মানুষ। কেউ যদি একদম প্রথম দিকে আমার একেনের পোর্ট্রেল দেখে 2018-তে, আর আমি রিসেন্টলি যা করেছি কিন্তু অনেকটা সরে এসেছে তার হাবভাব। তুলে ব্যাট করছো তো এই হাসিটা, আমি তো বারবার বলছি, এটা হচ্ছে শালিমার স্পাইস মোমেন্ট। খুব স্পেসিফিক্যালি এই যে এই মহিলা মহল, সেই মহিলা মহলে তোমার যে হাসির মানে উত্তম কুমারের পর অনেকে বলছে আরে উত্তম কুমারের পর অনেকে বলছে যে এই হাসির ফ্যান। হাসি সুন্দর হয়, মানে সহজ সরল জীবন, সহজ চিন্তা। যে একেনবাবু আমি আপনার প্রেমে পড়ে গেছি, বা জটায়ুর প্রেমে পড়ে। টেক্সট তো সবাই করতে পারে না, কারণ নাম্বার থাকতে হবে। হ্যাঁ, বাকিটা তুমি সোশ্যাল মিডিয়ায় দেখলে। শালিমার শেফ স্পাইসেস মোমেন্ট এটাই, মানে তুমি বলছো হয় মানে স্পাইসি। এই তো তোমরা এই ছোট ছোট যে ক্লিপসগুলো ভাইরাল হয় সেখানে আমি দেখি তুমি এই স্পাইসি কথাগুলো বলো। কোনগুলো? আর এই রিপাবলিকে এসে তোমরা না আমরা কিছু বলি না, তুমি বিশ্বাস করো। অনেক বড় একটা কনভারসেশন এমনিতেই কি আইডিয়া হয়ে যায়। হ্যাঁ, এমনি কি হয়, পুরো আমরা অনেকটা বড় একটা কথা বলি, তার মধ্যে যেই জায়গাটুকু ওই স্পাইসি লাগে সেই জায়গাটুকুকে কেটে বিভিন্ন জায়গায় পোস্ট করে। এটা আজকে জানতে যে টোটা রায়চৌধুরীর মনে কি চলছিল যখন প্রতি মুহূর্তে তাকে ফেলুদা নিয়ে, সে জানে যে একদম স্পটলাইট তার দিকে, এবার সে জানে তাকে ক্রিটিসাইজ করা হবে হয়তো, তার বিভিন্ন রকম মানে অব্লিগেশনসের মাঝে এটা খুব জেনুইন একটা অব্লিগেশন, যেটা মানে ওয়েব সিরিজটা হিট হোক বা ফ্লপ হোক বা মিডিয়াম চলুক, তুমি মানে তোমার সবচেয়ে বড় অপশন হচ্ছে তুমি বাঙালির মনে একদম প্রতিচ্ছবিটা থেকে যেতে পারে, তোমার এই ফেসটা থেকে যেতে পারে। এটা তোমার মনে হয়নি যে ইটস আ টাফ জব? এবং এই জবটা মানে আমি নিজেই ভয়ঙ্কর একটা নিজের একটা গন্ডগোলের জায়গা তৈরি করছি। দেখো ময়ূক, আমি না একটা ইংরেজি কথায় খুব বিশ্বাস করি, সেটা হচ্ছে প্যারালিসিস থ্রু অ্যানালিসিস। আচ্ছা, হ্যাঁ, আমি যত অ্যানালাইজ করব তত প্যারালাইজড হয়ে যাব। আমি যদি চিন্তা করি, প্রথমেই দেখো 3টে জিনিস আমাকে একেবারে জবুথবু করে দেবে। এক হচ্ছে সৌমিত্র চট্টোপাধ্যায়, পর্বত প্রমাণ সেই মানুষটি। দ্বিতীয় হচ্ছে সব্যসাচী চক্রবর্তী। তৃতীয় হচ্ছে সত্যজিৎ রায়ের লেখা। এবং তার সঙ্গে যোগ হয়েছিল যখন আমায় নির্বাচিত করা হয়েছিল, তখন ধেয়ে এসেছিল ক্রিটিসিজম এবং গালাগাল। তা আমি দেখলাম যে ঠিক আছে, এইসব নিয়ে ভাবনা চিন্তা করতে গেলে কাজটাই করতে পারবো না, যেটা আমার পরিচালক চাইছেন সেটা করি। এবং আজকে তুমি যেটুকুনি দেখছো এটা কিন্তু সম্পূর্ণ সৃজিত মুখার্জি গড়ে পিটে দিয়েছে। আমি যতটা করেছি অনির্বাণ এবং কল্পনের সাপোর্ট, বাট আমি হ্যাঁ যেটা করি, আমি এইটুকুনি দাবি করতে পারি যে আমি খুব সৎভাবে পরিশ্রম করে গেছি এবং সত্যজিৎ রায়কে পড়ে যেটুকুনি আমি উপলব্ধি করেছি সেটা আমি দেওয়ার চেষ্টা করেছি। এর বাইরে আমার কিন্তু কোনো রকম আর কোনো কৃতিত্ব নেই। আচ্ছা, টোটাল একটা জিনিস যেটা মানে যেহেতু তোমাদের অনেকদিন পরে পেয়েছি, তুমি বারবার বলছিলে যে প্রতি মুহূর্তে আমি সবসময় রেডি থাকি, এবং এটা মানে এটা কিন্তু একটা মডেল। মানে তুমি যেভাবে নিজেকে মেনটেন করেছো, ফিজিক্যালি মেনটেন করেছো, তুমি নিজেকে মানে যাকে একেবারে বলা হয় প্রতি মুহূর্তের ফ্লেক্সিবিলিটি, এটার জন্য কি কোনো ট্রেনিংয়ের দরকার না, মানে নিয়মিত পরিমিত লাইফস্টাইল? এটার জন্য সততার দরকার। ময়ূক, আমাকে যখন আমার প্রযোজক পয়সা দিচ্ছেন ক্যামেরার সামনে দাঁড়ানোর জন্য, উনি কিন্তু আমার সেরাটা পাওয়ার জন্য দিচ্ছেন। আমি মুম্বাইতে গিয়েছিলাম সকালবেলায়, আমি বিচে একদম ভোরবেলা আমি বিচে হাঁটছিলাম, আমি দেখি একজন মানুষ মানে খুব চেনা চেনা লাগছে, সে ট্র্যাক স্যুট পরে এসছেন, ওনার বয়স 82 বছর বয়স। উনি তখন না মানে দেখতে পাচ্ছি মুভমেন্ট কমে গেছে, কিন্তু তখনও এক্সারসাইজ করছে, শরীরটাকে সচল রাখছেন। একটু কাছে গিয়ে দেখলাম আসরানি জি। আমি ভাবলাম
যে এই মানুষটি, উনি তো হিরো হননি, চরিত্রাভিনেতা, 82 বছর বয়স, জবুতবু হয়ে গেছে। লাস্ট কবে আমি ওনাকে স্ক্রিনে দেখেছি আমি জানি না। এই বয়সে ওনার খিদেটা দেখো, ভোরবেলায় বিচে এসছে শরীরটাকে সচল রাখার জন্য। এইগুলো হচ্ছে শিক্ষণীয়। সমাজ, রাজনীতি সব কিছু নিয়ে মূলত মানে দাদা আমি সাথে পাশে থাকি নাই অ্যাকচুয়ালি, বাট তোমাদের প্রত্যেকেরই একটা বক্তব্য আছে এবং এটা খুব অ্যাপ্রিসিয়েট করার মতন। মানে তোমরা এড়িয়ে যাও না কোনো কিছু। এটার জন্য কি একটা প্রাইমারি সততার প্রয়োজন হয় যে আমি আমার আইডিওলজি হোক বা ইন্টিগ্রিটি হোক তার কাছে সৎ থাকবো অনির্বাণদা? মানে তোমাকে সিপিএম হতে হচ্ছে না, তোমাকে তৃণমূল হতে হচ্ছে না, তোমাকে বিজেপি হতে হচ্ছে না। অবশ্য হলুদ রঙের একটা পাঞ্জাবি পরে আজকে এসছেন অনির্বাণদা, সেটা আলাদা। হলুদটা কার রং? হলুদ হচ্ছে অনেকেরই তো হচ্ছে এখনো রাজনীতিতে হলুদ ঢোকেনি এখন, সেই কারণে না আমি নিউট্রাল কালার পরে এখন আসতে হচ্ছে। না সেটা না, আজকে তো আমি এখানে বসবার পর অনেকে বললো খুব পেছনটা লাল ব্যাকগ্রাউন্ডটা বলে খুব ব্রাইট লাগছে, খুব সুন্দর লাগছে। হ্যাঁ আমাকেও একটু বলো। আমিও সুন্দর একটা ড্রেস পরে স্পন্সর জামা কাপড় পরেছো, শ্রীনিকেতন কেনাকাটার আনন্দ, দেখো সুযোগ করে দিলাম তোমাকে। কিন্তু না, ঘটনাটা হচ্ছে তুমি যেটা জিজ্ঞেস করলে সেটা আমি বলতে চাই যে মানে আমি বলছি বেসিক একটা সততা যেটা বলছিলাম, আমি অবাক হয়ে শুনছিলাম। মানে এটা কি প্রয়োজন? হ্যাঁ অবশ্যই। আমি আমার সাথে এইটা গাদ্দারি করব না, এটা ছাড়া কিচ্ছু করা সম্ভব না, কিচ্ছু করা সম্ভব না। ওটা তো বেসিক যেটা দরকার, এবং সেটা আমি সৎ এটা বুক বাজিয়ে বলবারও কিছু নেই, কারণ ওটা তো বেসিক যেটা হতেই হবে বলে আমার মনে হয়। ওটা ছাড়া অন্য কোনো পথ নেই। আমাকে তুমি যদি জিজ্ঞেস করো যে অনির্বাণ তুমি কি ইস্ট বেঙ্গলের সাপোর্টার নাকি মোহনবাগানের সাপোর্টার, আমি সেটা বলতে পারি, কিন্তু তাদের বলছি সেটার কিন্তু সেই খেলাটার অ্যানালিসিস যদি আমাকে করতে বলো যে তুমি বলো আজকে কেন ওরা কি ভুল করেছে, সেটা সম্বন্ধে আমায় যে বক্তব্য রাখতেই হবে এবং সেই বক্তব্য যে আমার সঠিক হবে তার কিন্তু কোনো মানে নেই। সেই জন্যে যেখানে যেখানে মনে করি যে আমার এই সম্বন্ধে বলাটা ঠিক না বা উচিত না, সেখানে সেখানে বলি না। এটাও প্রকট হয়ে যায় যে আমি কিন্তু অন্যের মতকে অতটা আর বিশ্বাস করতে পারছি না বা সম্মান করতে পারছি না। তোমার অন্য মত থাকতে পারে, আমার অন্য মত থাকতে পারে, এই ডিফারেন্সটাকে রেসপেক্ট করতে পারা সেটাই কিন্তু ম্যাচুরিটি। মুম্বাইতে কি প্রজেক্টের মধ্যে মোটামুটি জড়িয়ে আছো? দেখো মুম্বাইতেও আমি খুব সন্তর্পণে, তুমি কি চলে গেছো? না 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 না, মানে তুমি পরিযায়ী অভিনেতা নও এখন? আমার শিকড় এখানে, আমি ওদেরকে স্পষ্ট বলে দিয়েছি। গেলে পরে হয়তো আমি কাজ আরো অনেক থাকতে তো হয়, যখন কাজ করি তখন থাকি। ওকে, মানে হোটেলে থেকে কাজ করি, নিজের কোনো জায়গায় না থাকলে পরে তখন মনে হবে যে ওখানে গিয়ে থাকি। কলকাতা ছেড়ে যেদিন আমি চলে যাব আমার মনে হয় আমার অর্ধেক এফিকেসি বা এফিসিয়েন্সি চলে যাবে, আমার মনে হয়। কেন জানেন না, কারণ এটা আমার শিকড়। আর ওদেরকে আমি স্পষ্ট জানিয়েছি, দেখুন ভাই আমি ট্রাভেলিং সেলসম্যান। হ্যাঁ, ট্রাভেলিং সেলসম্যান। আমি আসবো এখানে, আমার অভিনয় বেচবো, অর্থ নেব, বাড়ি চলে যাব। বাড়ি কিন্তু আমার কলকাতায়, বাড়ি কিন্তু আমার বাংলায়। আগে যেরকম ছিল আমার ডিরেক্টরের কাছে, না না আমি ওকেই নেব, বা প্রডিউসার বলছে ও আমার ঘরের ছিল ওকে নেব, ওই দিনটা কিন্তু আস্তে আস্তে মুম্বাইতে বিশেষ করে কিন্তু চলে গেছে। হ্যাঁ, এটার কি ভিকটিম টোটা রায়চৌধুরীও বাংলায়? প্রথম দিকে তো বটেই। আমার পিআরটা খুব দুর্বল ছিল এবং সেটাকে গর্ব করার মতো কিছু নয়। এটা হচ্ছে দুর্বলতা, মানে দুর্বলতা। তুমি রিলস বানাও? মানে আমি সরি, রিলস বানাও না, তোমাকে মানে অন প্রিন্সিপাল ফলোয়ার্স এর ইনস্টাগ্রামে আমি শুনছি এটা ন্যাশনালেও এখন হয়ে গেছে, কার কত বেশি ফলোয়ার্স তার উপরে ডিপেন্ড করছে। একদম তুমি ঠিক বলেছো। এখন এখানেও চলে এসেছে ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট, আমি পরের দিকে রাখছি, আমি সেটাও ধরছি না। বিভিন্ন জায়গায় কাস্টিং হচ্ছে তোমার নাম্বার অফ ফলোয়ার্স দেখে। মেকিং রিলস ইজ নট মাই জব। আমার জব হচ্ছে ক্যামেরার সামনে গিয়ে চরিত্রে অভিনয় করা। মানুষ যদি আমাকে রোজ 1 মিনিটের রিল দেখে, আমি বুকে হাত রেখে জিজ্ঞেস করছি আপনাদের, আপনি তারপর হলে যাবেন বা হলে যাওয়ার মতো আপনাদের কি উৎসাহ জাগবে? আপনি তো রোজ দেখতে পাচ্ছেন মুঠোফোনে আমাকে, আমি কেন সেটা করব? কেন নিজের কবর করবো? হ্যাঁ, তাতে আমি ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট অনেক পেতে পারি, আমার প্রচুর ফলোয়ার্স হতে পারে, আমি মনিটাইজ করতে পারি, কিন্তু হোয়াট অ্যাবাউট মি অ্যাজ অ্যান অ্যাক্টর? আমি কি চরিত্রে ঢুকতে পারছি? বা প্রডিউসার যে জন্য আমাকে নিয়েছে, আজকে আমার যে জন্য নাম হচ্ছে, সেটা কি আমি আমার সেই দায়িত্ব পালন করতে পারছি? আমার তো মনে হয়। কিন্তু কিছু মনে করো না, কোথাও গিয়ে মনে হচ্ছে না এই এক্সপোজারের যে রেসটা লেগেছে সেখানে টোটা রায়চৌধুরী পিছিয়ে পড়তে পারে? তো অসুবিধা নেই, ওই বললাম তোমার প্রিন্সিপাল। মানে আজকে যদি 5 মিলিয়ন তোমার কাছাকাছি দেখতে কোনো অভিনেতা, তার যদি 5 মিলিয়ন ফলোয়ার থাকে,
তোমার মতন হয়তো সে আমাকে টপকে রোলটা পাবে, আমি তোমাকে ফেলুদার রোলই যদি কোনোদিন পেয়ে যায়, না সেটা পাবে না। তার কারণ এখনো আমাদের এখানে এখনো মানুষের মধ্যে সেই সেন্সটা কাজ করে না। আমি আরেকটু, যেহেতু এটা আড্ডাটা আরেকটু খুব ইন্টারেস্টিং জায়গা আছে, আরেকটু তোমাকে চ্যালেঞ্জের সামনে দাঁড় করিয়ে এই প্রশ্নটা করছি। টোটা রায়চৌধুরীকে দেখে তো অনেক অভিনেতার মনে হতে পারে টোটা রায়চৌধুরীকে সৃজিত মুখার্জি নিয়েছে ফেলুদার মতন দেখতে বলে, আমি ওর থেকে ভালো করতাম। হ্যাঁ, সেটা অনেক সময় গ্যালারিতে বসে অনেকে বলতে পারে যে মাঠে কৃষাণুদয় খেলছে, আমি তার থেকে ভালো কাটাতে পারতাম। নেমে দেখো ভাই, একটা কথা আমি দেখো সোজা সাপটা কথা বলি, আমি তো ফুটবল খেলতাম, আমার জুতোতে পা গলিয়ে ভাই 1 কিলোমিটার হাঁটো। তুমি কি এখনো বিশ্বাস করো যে তুমি বাংলা ইন্ডাস্ট্রির দেবের আগে, জিতের আগে অন্যতম বড় সুপারস্টার, 1 নম্বর সুপারস্টার হওয়ার পোটেনশিয়াল রাখতে? না, সুপারস্টার হয়, কিন্তু সুপারস্টার কিন্তু কেউ পোটেনশিয়ালের জন্য হয় না, তাহলে পোটেনশিয়াল ইজ পার্ট অফ ইট। সুপারস্টার যারা হয়, এটা আমি খুব স্টাডি করেছি, শাহরুখ খান থেকে শুরু করে প্রসেনজিৎ, দেবজিৎ, একটা দে হ্যাভ সামথিং স্পেশাল, যে কারণে আজও পর্যন্ত সেটাকে এক্স ফ্যাক্টর বলে। এক্স বলে তার কারণ এখনো পর্যন্ত সেটাকে ডিফাইন করতে পারেনি, অ্যান্ড সেটা কিন্তু ঈশ্বর প্রদত্ত। চেষ্টা করলে কেউ সুপারস্টার হতে পারে না, আমি লিখে দিচ্ছি। সে তুমি 5টা ছবি করো, 30 কোটি 40 কোটি টাকা খরচা করো, পারবে না। 22টা লোক রিজেক্ট করেছে, 23 নম্বর যে লোকটি বাইকে করে যখন ঢুকলো দিওয়ানা, সুপারস্টার হয়ে গেল। তার আগে 22 জন রিজেক্ট করেছিল রোলটা। কি দেখলো এই ছেলেটা, কি বুঝলো এই ছেলেটা, কি করলো এই ছেলেটা, যাকে দেখে মনে হলো আরে বাপরে বাপ, এ কি করেছে, এই রোলটা 22 জন রিজেক্ট করেছে। ওয়াই শাহরুখ খান। টোটা রায়চৌধুরীকে প্রথম মানে তোমার রিয়েলাইজেশন কখন হলো যে বস আমি এই লিগটা থেকে এবার এলাম? আমার রিয়েলাইজেশন না, মানুষের রিয়েলাইজেশন হয়েছিল যে আমি হয়তো পারি, সেটা হচ্ছে চোখের বালি দেখে। চোখের বালি, তার জন্য আজীবন আমি ঋতুপর্ণ ঘোষের কাছে কৃতজ্ঞ থাকবো। উনি তখন আমার উপর বিশ্বাস রেখেছিলেন যখন আমার নিজের উপর বিশ্বাস ছিল না। আমি রোজ জিজ্ঞেস, আমি প্রথম বললাম ঋতুদা তুমি এত বড় রোলে আমায় নিচ্ছ, আমি পারবো? বলে আমি তোকে নিয়েছি, পারবি বলেই নিয়েছি, তো না পারবি বলে তো নিইনি না। 8 পৌরে বাঙালি ওই রকম ছিল। সেই কারণে উনি ওই আইস ব্রেকিংয়ের জন্য পুরো কাজের পরিবেশটাতে না, মানে ছ্যাবলামি মারতে পারবে না, বাট খুব ইজি একটা পরিবেশ তৈরি করতেন এবং অ্যাক্টরকে না খুব ইন্ডালজেন্স দিতেন। আমি এটা হবু পরিচালকদের বা এখনও যারা কাজ করছেন সেসব পরিচালকদের প্রতি বলি, এটা অ্যাক্টর হিসেবে আমার উপলব্ধি, সেটা হচ্ছে আপনারা যত অ্যাক্টরকে ইজি করবেন না, অ্যাক্টরকে একটু ছাড় দেবেন, একটু স্পেস দেবেন, একটু তাদেরকে স্বাধীনতা দেবেন, অ্যাক্টর কিন্তু 100%-এর উপরে যদি কিছু দিয়ে দেবে। মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে তোমাদেরকে যেহেতু যারা পশ্চিমবঙ্গ থেকে যাচ্ছ তাদেরকে কীরকমভাবে ট্রিট করা হয়, মানে গুড অর ব্যাড? তুমি জানো ওখানে বাঙালি অ্যাক্টার্সদের ভীষণ কদর করে, ওদের সামহাউ ধারণা, সেটা এখনো হয় প্রচণ্ডভাবে। মানে আমি এটা ফেস করেছি, আমাকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এসে বলছে আপনাকে তো একবার বোঝালেই বুঝে যান, আপনারা বাঙালি অ্যাক্টর না। আমি না প্রথমবার শুনে হতবাক হয়ে গেছিলাম, মানেটা কি? বললো যে না আমি দেখেছি। আমি বললাম তুমি কী বলতে চাইছো? ভদ্রলোক মারাঠি ছিলেন, ছেলে ভদ্রলোক না, বললো না আমি দেখেছি বাঙালি অ্যাক্টরদের একবার বোঝালেই বুঝে যায়, বাকি অ্যাক্টরদের 3-4 বার বোঝাতে হয়। আমি তখন বললাম যে জানো আমি তোমাকে বলছি আমার পরিকাঠামোটা কি, বাংলায় না আমাদের সময় কম, রিসোর্সেস কম, আমাদের অনেক বেশি করতে হয় অনেক কম দিয়ে, যে কারণে আমরা খুব এফিশিয়েন্ট হয়ে যাই। ওদের 2 ঘন্টা 20 মিনিট, এখনও ওদের যদি 2 ঘন্টা 20 মিনিটের কোনো ডিউরেশন কিছু করতে হয়, ওরা 40 দিনের নিচে কাজ করতে পারবে না, করবে না মিনিমাম, ও পারবে না, করবে না, পারবে না। আমাদের তো এখন যেহেতু 14 দিন 13 দিনে একটা পুরো ফিল্ম বা ওয়েব সিরিজ শেষ করতে হয়, আমাদের 14 দিন, জাস্ট 2 সপ্তাহের মধ্যে একটা ওয়েব সিরিজ শেষ হয়ে যায়। রাইট। ফেলুদা কতদিন লেগেছিল? ওই তো 15 দিন, 15 দিন, মানে জাস্ট 15 দিনের মধ্যে। রাইট। এবার সেক্ষেত্রে না আমাদের রিহার্সালের কোনো জায়গা মনে করো না, মানে ক ঘন্টা দিনে কাজ করতে হয়? আমাদের এমনিতে 14 ঘন্টার একটা শিফট, সেটা সিনেমার ক্ষেত্রে সেটা থাকে না, সিনেমাতে আরও বিয়ন্ড 14 আওয়ার্সও করা যেতে পারে। এবার সেটার ক্ষেত্রে যেটা হয়, সেক্ষেত্রে আমরা না রিহার্সালের আর ওখানে গিয়ে মানে সেটে পৌঁছে দৃশ্যটা শুরু হওয়ার আগে আমরা রিহার্সাল করার আর সময় পাই না, টু বি ভেরি ফ্র্যাঙ্ক। এবার আমাদের যেটা করতে হয়, আমি যেটা করি, এবার আমাদের তো
আমরা যে পরিমাণ পারিশ্রমিক পাই বাংলা কন্টেন্টে কাজ করে, সেখানে বছরে 2টো কাজ বা 3টে কাজ করার মতো লাক্সারি তো আমাদের নেই, আমাদের একটার পর একটা কাজ করে যেতে হয়। তো ধরো এখন আমি যেটা শুটিং করছি, প্যারালালি হয়তো দুটো কন্টেন্টে শুটিং করছি, এটা 3 দিন ওটা 4 দিন, বা এমন হচ্ছে আজকে শেষ হবে, কালকের গ্যাপ দিয়েই হয়তো আরেকটার শ্যুট শুরু হবে, অনেক সময় কালকেও গ্যাপটাও থাকে না, এখানে শেষ করে পরের দিনে শুরু করছি। আমি অ্যাটলিস্ট আমাকে আমার যা ডাউট আছে আমি জানি ওখানে গিয়ে আর ক্লিয়ার করার জায়গা নেই, তার আগে ডিরেক্টরের সাথে কথা বলে ওভার দ্য ফোন মিটিং যা করে হোক আমার ওই পরের চরিত্রটা সম্বন্ধে আমি রেডি থাকি, এবার পারফর্ম করতে হবে। এবার থিয়েটারের প্র্যাকটিসের সাথে ফিল্মে শ্যুট করার একটা বেসিক ডিফারেন্স হচ্ছে, আমরা যখন থিয়েটারে করি আমরা তো এত রিহার্সাল করে ফেলি, ধরো একটা দৃশ্য অভিনয় করছি যখন থিয়েটারে, তখন আমি জানি যে ঠিক এইটার পরে কি হবে, ওকে আমি এদিকে ঘুরলেই একে আমি এখানে দেখতে পাবো, হ্যাঁ বুঝেছো, পুরো জিনিসটা আমার কাছে একেবারে সেট থাকে, কারণ বারবার রিহার্সাল করে কনসার্টে গান গাওয়া আর এরকম স্টুডিওতে গান গাওয়ার মতন। হ্যাঁ ঠিক। এবারে সে কারণে হচ্ছে কি বলতো, পুরো ব্যাপারটা আমাদের এত ভালো করে জানা থাকে, কটা স্টেপ দূরে তুমি দাঁড়িয়ে আছো আমি সেটাও জানি, যে 3টে স্টেপ গেলে আমি তোমার কাছে গিয়ে পৌঁছবো, সেটা চোখ বন্ধ করেও আমি যেতে পারবো। কিন্তু ফিল্মে যেহেতু ওই প্রস্তুতিটা থাকে না, আমি দুটোর প্রস্তুতির ক্ষেত্রে একটা আলাদা করে নিই, সেটা হচ্ছে কি আমি না একটা নিজেকে প্রস্তুত করি, সেটা হচ্ছে একটা হাফ বেকড মতো, মানে তুমি জানো তো যে ফিশ ফ্রাইগুলো দেওয়া হয় সেগুলো একবার ভাজা থাকে, তারপরে আরেকবার ভেজে জাস্ট পরিবেশন করা হয়, আমি ওইটা করে রাখি আর কি, যেখানে আমি খুব প্রিপেয়ার্ড না, কারণ প্রচণ্ড প্রিপেয়ার্ড থাকলে একটা মেকানিক্যাল কিছু হওয়ার একটা সম্ভাবনা থাকে, স্পন্টেনিয়াস যে ব্যাপারটা সেটা চলে যায়। সেটা ফিল্মের ক্ষেত্রে সোজা, কারণ আমি যেহেতু রিহার্স করছি না, হ্যাঁ আমার ওই 3 পা 4 পাগুলো আর গোনা নেই এখন। নাটকের ক্ষেত্রে যেটা করি আমি, সেটা হচ্ছে সেখানে একটা প্রসেস আছে। এবার দেখো আমি তো ট্রেন্ড অভিনেতা না, এগুলো আমি করে করে শিখেছি আমার রাস্তায়। সেখানে হচ্ছে একটা প্রসেস আছে যেটাকে বলে যে লার্ন করে আবার আনলার্ন করে নাও, মানে আমি পুরো জিনিসটা জানি কিন্তু আমি যখন পারফর্ম করছি তখন আবার অতটাও জানি। এটা কি বাড়িতে এসে হয়, মানে একেন বাবুর রোলটা সারাদিন ধরে করলে ভাবলেই করলে তারপর আনলার্ন করে দিলে, ফেলুদার জটায়ুর সাথে কথোপকথন সমস্ত কিছু আনলার্ন করে ব্যাধের মতন একটা ওয়েব সিরিজে ঢুকে গেলে নিশ্চয়ই ওটা না, মাথার মধ্যে কত ধরনের জিনিস চলে, এইটা আমার মানে অভিনেতাদের আমি প্রচন্ড রেসপেক্ট করি ঠিক এই কারণে। আমি একটা কথা তোমায় বলি, সেটা হচ্ছে আমরা যখন মানে হিউম্যান বিইং আর কি, আমরা একসাথে 3টে বা খুব ইন্টেলিজেন্ট যারা তারা একসাথে 4টে কাজ করতে পারে, আর অভিনেতাদের রাদার একই সাথে 18টা কাজ করতে হয়। 18টা কাজ মানে তোমায় সাইমালটেনিয়াসলি মানে করে যেতে হবে। আর মজা হচ্ছে ওই যে একটা কথা যেটা শোনা যায় যে উনি চরিত্রের ভেতর একদম ঢুকে গেছেন, ওটা একটা মিথ এবং বাজে কথা, কারণ সেটা ঢুকে গেলে অভিনয় করা সম্ভব হবে না। আমাকে ধরো আমি যখন একেনবাবু প্লে করছি বা অন্য কোনো চরিত্র অন স্টেজ অলসো যখন আমি প্লে করছি, তখন আমার একটা খুব থিন লাইন মেনটেন করতে হয়। আমার যখন তুমি যখন দর্শক হিসেবে আমায় দেখে মনে হচ্ছে উনি একেবারে বিলীন হয়ে গেছেন চরিত্রে, তখনও কিন্তু আমি খুব সচেতনভাবে অনির্বাণ চক্রবর্তীও আছি, না হলে আমার পক্ষে করা সম্ভব না। এই যে আমি 18টার কথা বলছি, ধর একই সাথে আমাকে আমার লাইন মনে রাখতে হবে যে কি সেন্টেন্স বলবো, আমার কো অ্যাক্টরের কিউ আমাকে মনে রাখতে হবে, আমাকে মিউজিকের কিউ মনে রাখতে হবে, কোন জায়গায় গেলে আমি ঠিক দাঁড়ালে ওই লাইটটা এসে পড়বে, এরকম 18টা জিনিস আছে। পুরো জিনিসটা 15 দিনের মধ্যে গুটিয়ে যাবে। এটা বলতে থিয়েটারের কথা বলছি। হ্যাঁ, এটা আমি থিয়েটারের কথা বলছি না, ফিল্মেও এই জিনিসটা করতে হয়। আমি যখন প্রচণ্ড ইমোশনাল, তখনও আমি মুখটা কাঁদতে কাঁদতে কতটা তুলে ফেললে আমাকে বাজে দেখাবে, আমার নস্ট্রিলের ভেতর পর্যন্ত দেখা যাবে, সেটা খেয়াল রাখতে হয়, বুঝেছো? চোখের জলটা ধরো তুমি চাইছো ঠিক কোন মোমেন্টে ড্রপটা যদি পড়ে তাহলে ভালো দেখাবে, আগে না পড়ে যায়, পরে না পড়ে যায়, বুঝেছো? পজটা আমি ঠিক কোন জায়গায় নিলে সেটা সবচেয়ে বেশি এফেক্টিভ হবে। এবার এটা আমার কাছে কিন্তু আমাদের বাংলায় অভিনয় করতে গিয়ে আমার কিন্তু 4-5 বার ভুল করবার অবকাশ নেই, হ্যাঁ। আমাকে একবারে সবচেয়ে এফেক্টিভ যেটা সেটা করতে হবে আইডিয়ালি। এখন তো ওই ক্যান নষ্ট হওয়ার কোনো ব্যাপার নেই, মানে যত ইচ্ছা রিটেক দেওয়া যায়, সময় নেই। তোমাকে ক্যান ছিল, সময় আগে ক্যানের ব্যাপার ছিল কিন্তু সময়টাও ছিল। এখন ক্যানের ব্যাপারটা না থাকতে পারে কিন্তু সময়টা বন্ধ করা যায় না।
এবং ঠিক সেই জায়গা থেকেই মানে এখানেও যেহেতু মানে পুজো আমাদের হঠাৎ করে দেখা হয়ে যাওয়া, আমি আজকে অ্যাকচুয়ালি কিন্তু মানে আমি আমার প্রডিউসাররা যখন জিজ্ঞেস করেছিল কীরমভাবে এগোবে, আমি বলেছিলাম আমি জানি না। তার কারণ যে দুজনের সাথে আমি বসেছি আমি ধরে নিলাম তাদের সাথে কলকাতা বিমানবন্দর বা হঠাৎ করে একটা ফ্লাইট ডিলে হয়ে গেছে, বাগডোগরা বিমানবন্দরে বসে হঠাৎ করে ফেলুদা এবং জটায়ুর সাথে আড্ডা মারলাম, কারণ তোমরা এতটাই ইন্টারেস্টিং চরিত্র। এবং এটা কিন্তু আমি সিরিয়াস পার্সোনালি বলছি যে দুজনেরই মানে মানে যে লড়াইটা এবং দুজনেরই যে ইমপ্রেশনটা এখন বাঙালিদের মধ্যে, আমরা মানে জুবিনদার মারা যাওয়ার পরে দেখলাম তো মানে আমাদের না, আমরা সত্যিই তোমাদেরকে খুব আঁকড়ে ধরে রাখতে চাই, কারণ বাঙালিরা না অ্যাকচুয়ালি নিজেদের আইকনকে সেলিব্রেট করা এই ভুলে যাচ্ছে টোটালটা। আই এম সরি, এটা নিয়ে আমি আজকে জবাব চাই বাংলা ডিবেট করছি না, কোনো একদিন হবে, কোনো একদিন টোটা রায়চৌধুরীদের এরমভাবেই আমরা আরও বড় করে সেলিব্রেট করব, আরও বড় যে ব্র্যান্ড আছে সে ব্র্যান্ডটাকে আরও বড় আকারে আমরা গোটা পশ্চিমবঙ্গে হয়তো ব্যানার হোর্ডিং দেব। কিন্তু যাওয়ার আগে বিজ্ঞাপনী বিরতিতে যাওয়ার আগে একটা ক্যাম্পা ব্রেক, একটা ক্যাম্পা কোলা, ক্যাম্পা এনার্জি ব্রেক নিয়ে আমাকে যেতে হবে, কারণ পুজো ক্যাম্পা কোলা ছাড়া এবার চলবে না। আমি অনুরোধ করব স্টুডিওতে এই ক্যাম্পা কোলাটি দিয়ে যাওয়ার জন্য, এবং আপনারাও ক্যাম্পা কোলা খান। বিরক্তিতে যাওয়ার আগে আমিও একটু এনার্জি নিয়ে নিই, এবং অবশ্যই চোখ থাকুক রিপাবলিক বাংলায়। রিপাবলিক বাংলা পুজোর আড্ডা হোক, যাদের ছাড়া রিপাবলিক বাংলার এই আড্ডা সম্ভবই হতো না, তাদের প্রত্যেককে জানাই অনেক অনেক ধন্যবাদ। রিপাবলিক বাংলা পুজোর আড্ডা হোক কো প্রেজেন্টেড বাই ক্যাম্পা এনার্জি, প্রভুজি, জ্যাক অলিভল, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি এবং কো পাওয়ার্ড বাই শ্রীলেদার্স, মধুকুঞ্জ আগরবত্তি, শালিমার শেফ স্পাইসেস, শ্রীনিকেতন কেনাকাটার আনন্দ নিকেতন, সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এবং ওয়াইল্ডস্টোন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।